দুই দীর্ঘশ্বাসের মধ্যিখানে মৃত্যু, আমি তোমাকে জন্মাতে দেখেছি। ভাস্কর লিখেছিলেন তার এপিটাফ কবিতায়। ভাস্কর চেয়েছিলেন তার মৃত্যুর পর একটি আড্ডায় তার বন্ধুরা যেখানে আড্ডা মারছেন সেখানে মিলিত হবেন। হয়তো এখন সেই আড্ডাই তাদের চলছে। ভাস্করের সেই আড্ডায় একে একে তার বন্ধুরা যোগ দিয়েছেন। শামশের আনোয়ার, সুব্রত চক্রবর্তী, দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং ভাস্কর চক্রবর্তী, তার এই কাছের বন্ধুরা, এবং মানিক চক্রবর্তী, এরা সকলে মিলিত হয়ে, আর সেই আড্ডা তাদের হয়তো এখনো চলছে, কোথায় আমরা তা জানি না। আমরা আজকে ভাস্করকে নিয়ে একটু আড্ডা মারি এই ভাস্কর চক্রবর্তী স্মরণ সন্ধ্যায়। 2005 সালে ভাস্কর চলে গেছেন, 15 বছর হয়ে গেল। আমরা প্রত্যেক বছর সবাই মিলে তাঁর পত্নী শ্রীমতী বাসুবী চক্রবর্তী এবং কন্যা শ্রীমতী প্রীতি চক্রবর্তীকে সাহায্য করে সবাই মিলে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করি। অনুষ্ঠানটি অন্যান্যবার স্বভাবতই কোনো প্রেক্ষাগৃহে হয়, কিন্তু আপনারা জানেন যে এবার সেই প্রেক্ষাগৃহে অনুষ্ঠান সম্ভব নয়। ফলে আপনাদের সঞ্চালনা বা সঞ্চালক কেউ থাকছেন না। আমাদের অনুষ্ঠানগুলি পরপর আমরা সাজিয়েছি, সেগুলি পরপর আমরা গেঁথে দিয়েছি। ঋক প্রকাশনের শুভঙ্কর ভট্টাচার্য ও মৌমিতা ভট্টাচার্য দুজনে মিলে এই কাজটি করেছেন। তারা আপনাদের এই অনুষ্ঠানটি দেখাতেও সাহায্য করছেন। প্রথমেই তার পত্নী, ভাস্কর চক্রবর্তীর পত্নী শ্রীমতী বাসবী চক্রবর্তী সকলকে স্বাগত জানাবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 23শে জুলাই 2020। ঠিক 15 বছর আগে, অর্থাৎ 2005 সালের 23শে জুলাই, কবি ভাস্কর চক্রবর্তী আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছিলেন। তার পরের বছর থেকে, অর্থাৎ 2006 সাল থেকে প্রতি বছর আমরা তার স্মরণে এই বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি। এবারেও তার ব্যতিক্রম নয়। তবে এবারের অনুষ্ঠানের একটু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কারণ আপনারা জানেন অতিমারির কারণে সমস্ত সরকারি ও বেসরকারি হলগুলি বন্ধ আছে। তাই এই অনুষ্ঠান কোনো হলে আয়োজন করা গেল না। এর ফলে আমরা বেছে নিয়েছি ভার্চুয়াল মাধ্যমকে। ঋক প্রকাশনীর ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। অনুষ্ঠান সূচিতে কি কি রয়েছে সেই সম্পর্কে আপনাদের একটু বলতে চাই। অনুষ্ঠান শুরু হবে প্রিয়াঙ্গী লাহিড়ীর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। তার কণ্ঠে আমরা শুনব অতুল প্রসাদের গান। এরপর প্রারম্ভিক ভাষণ প্রদান করবেন বিশিষ্ট কবি জয় গোস্বামী, এবং তারপর তিনি তার কবিতা পাঠ করবেন। ভাস্কর চক্রবর্তীর গদ্য পাঠ করবেন প্রশান্ত মাঝি। ভাস্কর চক্রবর্তীর কবিতা পাঠ করবেন যথাক্রমে দুজন, সম্বিত বসু এবং দেবাশিস রায়। আপনারা হয়তো অবগত আছেন যে 2019 সাল থেকে ভাস্কর চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান করা হচ্ছে। এবারে 2020-তে ভাস্কর চক্রবর্তী স্মৃতি পুরস্কার পাচ্ছেন কবি কুন্তল মুখোপাধ্যায়। আজকের সন্ধ্যায় তিনি স্বরচিত কবিতাও পাঠ করে শোনাবেন। এবারে আসি অনুষ্ঠানের মূল আকর্ষণে।
আপনারা জানেন যে এটি ভাস্কর চক্রবর্তীর ৫৫তম স্মারক বক্তৃতা। এবারে স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট চিকিৎসক, প্রাবন্ধিক এবং শিল্প সমালোচক ডাক্তার সঞ্জয় ঘোষ। তার বক্তৃতার শিরোনাম হল সাদা কাগজের পাখি, নৌকো আর অন্ধরাত্রির, ভাস্কর চক্রবর্তীর কবিতার চিত্রকল্প। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন ঋক প্রকাশনীর কর্ণধার মৌমিতা ভট্টাচার্য। নমস্কার, ধন্যবাদ। মধুয়ার নীদ নাহি আঁখি পাতে, আমিও একাকী, তুমিও একাকী। আজি বাদল রাতে, নীদ নাহি আঁখি পাতে, আমিও একাকী, তুমিও একাকী। আজি বাদল রাতে, নীদ নাহি আঁখি পাতে, ডাকিছে দাদরে মিলনতে আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, ডাকিছে দাদরে মিলনতে আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে। পল্লীর বধূ বিরহী বধূরে, মধুর মিলনে সম্ভাষে, আমার যে সাধ বরষার রাত, আমার যে সাধ বরষার রাত, কাটাই নাথের সাথে, নীদ নাহি আঁখি পাতে, আমিও একাকী, তুমিও একাকী। আজি বাদল রাতে, নীদ
হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে চাহিয়া। গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া। এসো হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে চাহিয়া। কাঁদেছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া। কাঁদেছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া। কোন অভিমানে হে নিঠুর নাথ, এখনো আমারে ত্যাগিয়া। এ জীবন ভার হয়েছে আবহ, সপিব তোমার হাতে। নিদ নাহি আখি পাতে, আমিও একাকী তুমিও একাকী, আজি এ বাদল রাতে। নিদ নাহি আখি পাতে। নমস্কার। আজকে আপনারা যারা কবি ভাস্কর চক্রবর্তীর সম্পর্কে দু চার কথা আমার মুখে শুনবেন, তারা নতুন কিছু কথা ভাস্কর সম্পর্কে জানতে পারবেন এমন আশা করবেন না। কারণ আমার বিশ্বাস আপনারা যারা এই কথাগুলি শুনছেন তারা সকলেই ভাস্কর চক্রবর্তীর দুখণ্ড কবিতা সমগ্র পাঠ করেছেন এবং ভাস্কর চক্রবর্তীর প্রয়াণের 15 বছর পর উজ্জ্বল তারার মতো এই সত্য স্পষ্ট হয়ে উঠেছে যে বাংলা কবিতায় ভাস্কর চক্রবর্তীর কবিতা এক অমরত্বের স্থান লাভ করেছে। আমি দু একটি কথা বলবো, একটু পুরনো কথা। ভাস্কর চক্রবর্তীর প্রথম কবিতার বই শীতকাল কবে আসবে সুপর্ণা কত সালে বেরোয় তা আপনারা সকলেই জানেন, 1971 সালে। আমি ঠিক এর 10 বছর পেছনে ফিরে যাই। অর্থাৎ ভাস্কর যখন তার এই কবিতার বই লিখছেন এবং বার করছেন, প্রকাশ করছেন 71 সালে, তার ঠিক 10 বছর আগে, 10 বছর আগে এবং সেই 10 বছর সময় ধরে কি ঘটছিল বাংলা কবিতায়
1961 সালে বেরোয় শক্তি চট্টোপাধ্যায়ের হে প্রেম হে নৈঃশব্দ নামক প্রথম বইটি, যা ভাস্করের প্রথম বইয়ের ঠিক 10 বছর আগে প্রকাশিত। তারপর শক্তির একের পর এক বই বেরোতে থাকে। ধর্মে আছো, জিরাফেও আছো, সোনার মাছি খুন করেছি, পাড়ের কাঁথা মাটির বাড়ি এবং হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। 71 সালে ভাস্করের বইটি বেরোয়। ঠিক তার আগের বছর 1970 সালে শক্তির চতুর্দশপদী কবিতাগুলি বেরোয়। 60-এর দশকের কথা বলছি আমি। 60-এর দশকে বুদ্ধদেব বসুর মরচে পড়া পেরেকের গান নামক উজ্জ্বল কাব্যগ্রন্থটি প্রকাশ পায় এবং সেই সময়ই বেরোয়, কাছাকাছি সময়ই বেরোয় বিষ্ণুদের স্মৃতিসত্তা ভবিষ্যৎ নামক বই। সুভাষ মুখোপাধ্যায়ের কাল মধুমাস নামক বইটিও 60-এর দশকেই প্রকাশিত। শঙ্খ ঘোষের নিহিত পাতাল ছায়া প্রকাশিত হয় 1967 সালে। 1967তেই প্রকাশ পায় সুনীল গঙ্গোপাধ্যায়ের অবিস্মরণীয় কাব্যগ্রন্থ আমি কিরকম ভাবে বেঁচে আছি, যে বইয়ের ভূমিকায় সুনীল লিখেছিলেন যে এই জীবন আত্মত্যাগে নয়, সর্বগ্রাসে সর্বভূক কবিতার জন্য প্রস্তুত হচ্ছে। ভাস্করের জীবনও আত্মত্যাগে নয়, ভাস্করের জীবনও এক অপূর্ব আত্মত্যাগের মধ্যে দিয়ে সর্বভূক কবিতার জন্য নিজেকে প্রস্তুত করে তুলেছিল। অলোকরঞ্জন দাশগুপ্তর নিষিদ্ধ কোজাগরি এবং রক্তাক্ত ঝরকা, এই দুটি বই বেরোয় 60 দশকেরই মধ্যভাগে। সেই সময় সুভাষ মুখোপাধ্যায় পুরো 60 দশক জুড়ে এক টানা দাপটে লিখে চলেছেন এবং বেরিয়ে চলেছে খুব শীর্ণ আকারে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রজ্বলন্ত কবিতা পুস্তিকাগুলি। 1970 সালে বেরোয় শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা ভারবী থেকে। এই 1970 সালে প্রকাশিত শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতার মধ্যে আমরা পাই আধুনি উদ্দালক এবং জবাল সত্যকাম নামের কবিতা এবং জলস্রোত কবিতাগুচ্ছ। ভাস্করের কবিতার বই যে বছর বেরোয়, অর্থাৎ 1971 সালে, সেই 71 সালে আরো দুটি ঘটনা ঘটেছিল। তা হলো বুদ্ধদেব বসুর শেষ কবিতার বই স্বাগত বিদায় সে বছর প্রকাশ পায় এবং আল মাহমুদের 14টি কবিতা নিয়ে সোনালী কাবিন নামক একটি সনেট সংকলন মিনি বুক আকারে প্রকাশ করেন সন্দীপন চট্টোপাধ্যায় এবং সেই বই দ্রুত হাতে হাতে ঘুরে দুষ্প্রাপ্য হয়ে যায়। 60-এর দশকে আরো একজন কবির, 50-এর দশকের আরো একজন কবির দুটি খুব উল্লেখযোগ্য বই বেরোয়। তার নাম আলোক সরকার, বই দুটির নাম অন্ধকার উৎসব এবং বিশুদ্ধ অরণ্য। এই যে কার আগের 10 বছর ধরে বাংলার সমস্ত শক্তিমান কবি তাদের প্রতিভার তুঙ্গ অবস্থায় থেকে একের পর এক কবিতার বই রচনা করে চললেন, তার মধ্যে দিয়ে কি করে ভাস্কর্যের মতন 26 বছরের তরুণ, 25+ তখন তার বয়স, একেবারে নিজস্ব উজ্জ্বল স্বতন্ত্র একটি ভাষা নিয়ে আবির্ভূত হলেন, এই বিস্ময় বাংলা কবিতা থেকে কখনো যাবে না। এর একটি তুলনা আছে। তুলনা হলো ওস্তাদ আব্দুল হালিম জাফর খান, ওস্তাদ মুস্তাক হোসেন খাঁ, ওস্তাদ বিলায়েত খাঁ, পণ্ডিত রবিশঙ্কর
রইস খাঁ এবং সুরবাহারে ওস্তাদ ইমরাত খাঁ এবং সরদে ওস্তাদ আলী আকবর খাঁ যখন তাদের প্রতিভার চূড়ায়, তাদের শ্রেষ্ঠ ক্ষমতার শিখরে অবস্থান করছেন, তখন তার মধ্যে দিয়ে উঠে আসেন একেবারে স্বতন্ত্র একটি বাজ নিয়ে সেতারে নিখিল বন্দ্যোপাধ্যায়। নিখিল বন্দ্যোপাধ্যায়ের এই আবির্ভাব ভাস্কর চক্রবর্তীর সঙ্গে খুবই তুলনীয়, যে কি করে ভাস্কর এতজন প্রতিভাবান কবির উজ্জ্বল সৃষ্টির সঙ্গে নিজের কবিতাকে না মিলিয়ে ফেলে সম্পূর্ণ নতুন একটি ভাষা উপহার দিলেন। সেই সময়ে ভাস্কর চক্রবর্তীর প্রথম কবিতায় বই বেরোনোর পর 70 দশকের প্রারম্ভে যারা কবিতা লিখছিলেন তাদের অনেকের মধ্যেই ভাস্কর চক্রবর্তীর প্রত্যক্ষ প্রভাব দেখা গেল। যেমন অলোকনাথ মুখোপাধ্যায়, অজয় সেন, তরুণ চৌধুরী, এদের কবিতায় প্রসূন কুমার মুখোপাধ্যায়, এদের প্রসূন বন্দ্যোপাধ্যায় নয় কিন্তু প্রসূন কুমার মুখোপাধ্যায় তখন লিখতেন। এদের কবিতা পাওয়া যাবে 1973 সালে প্রকাশিত কবিতা সিংহ সম্পাদিত সপ্তদশ অশ্বারোহী বইয়ের মধ্যে, যে সংকলনের প্রশংসা করে সনাতন পাঠক ছদ্মনামে সুনীল গঙ্গোপাধ্যায় দেশ পত্রিকায় তার নিজস্ব কলামে আলোচনা করেছিলেন। কিন্তু সেই কবিদের পরবর্তীকালে আর আমরা দেখতে পেলাম না, কারণ তারা ভাস্করের দ্বারা এত আচ্ছন্ন ছিলেন যে তারা পরবর্তীকালে আর লিখে চললেন না। ভাস্করের কবিতার মধ্যে ছিল এক অদ্ভুত গভীর মমত্ববোধ তার পড়শি প্রতিবেশীর প্রতি। ভাস্করের কবিতার মধ্যে ছিল এক স্নিগ্ধ প্রেমার্তি, কখনো কখনো তা একটু করুণও। ভাস্করের কবিতার মধ্যে সবসময় জাগ্রত ছিল ভালোবাসা। এবং ভাস্করের একটি কবিতার বইয়ের আমি উল্লেখ করতে চাই দেবতার সঙ্গে, যার মধ্যে আমরা দেখতে পাই উজ্জ্বল আনন্দের বিভা। কিন্তু ভাস্কর চক্রবর্তীর কবিতা সম্পর্কে যে কথাটি না বললেই নয় তা হলো ভাস্কর চক্রবর্তীর কবিতার কেন্দ্রে ছিল একটি খাঁটি বিষাদ। এই বিষাদ শব্দটিকে আমি এইভাবে বলতে চাই যে আজকাল বা সম্প্রতি আমরা কবিতার মধ্যে এটা দেখতে পাই যে যা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে গিয়েছে তা হলো গভীর বিষাদ। এই বিষণ্ণতা কারোর প্রতি দোষারোপ করে না। আর মন খারাপ বা বিষণ্ণতার কথা যখন অনেক সময় আমরা অন্যদের কবিতায় পড়ি তখন দেখতে পাই সেই মন খারাপ তৈরি হচ্ছে এক ধরনের গা জ্বালাকে ছদ্মবেশ পরানোর জন্যে। আমি কিছু একটা প্রাপ্য বলে ভেবেছি, কিন্তু সেই প্রাপ্য আমার হাতে আসেনি, তাই আমার ভেতরে একটা গা জ্বালা তৈরি হয়েছে। সেই গা জ্বালাকে আমি বিষণ্ণতার বা মন খারাপের ছদ্মবেশ পুরিয়ে প্রকাশ করছি, ক্রোধকে বিষাদের ছদ্মবেশ পুরিয়ে হাজির করছি। এইরকম আমরা কবিতার মধ্যে অনেক সময় দেখতে পাই। কিন্তু ভাস্করের কবিতায় যে বিষাদ তা গভীর এবং খাঁটি বিষাদ। আমি এখানেও সঙ্গীতের তুলনাটি আরেকবার ব্যবহার করতে চাই। যেমন সঙ্গীতে আমরা যে 7টি স্বর পাই, সেই 7টি স্বরের মধ্যে যেমন কোমল রে আছে, কোমল রেকে আমরা পাই ভাইরোর মধ্যে পাই, সন্ধেবেলা পুরিয়ার মধ্যে পাই, মারোয়ার মধ্যে পাই। কোমল গান্ধার আছে, কোমল গান্ধারকে আমরা দরবারি কানাড়ার মধ্যে পাই।
আবার মধ্যম বা মা, মধ্যমের তীব্র মধ্যম হয়, মানে মধ্যমও হয়, প্রযুক্ত হয়, আবার তীব্র মধ্যমও হয়। আর তীব্র মধ্যমকে আমরা প্রযুক্ত হতে দেখি শ্যামকল্যাণে কিংবা শুদ্ধ সারঙ্গে, যদিও একটি দুপুরের রাগ এবং একটি সন্ধ্যার রাগ। প্রত্যেক রাগেরই কোমল এবং শুদ্ধ রূপ আছে, প্রত্যেকটি স্বরেরই কোমল এবং শুদ্ধ রূপ আছে। কোমল নি আমরা পাই, যদি বেহাগের অঙ্গে কোমল নি ব্যবহার করা হয় তাহলে বিহাগড়া রাগ হয়, তৈরি হয়, আমরা কোমল নি দেখতে পাই। কিন্তু সায়ের কোনো শুদ্ধ কোমল হয় না। সা সাই, সে ধ্রুবতারার মতো ধ্রুব, সে একচ্ছত্র। প্রত্যেকটি রাগে এমন অনেক রাগ আছে যেখানে কোনো কোনো স্বর বর্জিত হয়, যেমন ললিত রাগ, সেখানে পঞ্চম বর্জিত, পা সেখানে লাগবে না। যেমন মালকোষ, পঞ্চম বর্জিত, পা সেখানে লাগবে না। কিন্তু এমন কোন রাগ আমরা পাই না যেখানে সা লাগবে না। সাকে আমাদের সবসময় দরকার হবে, সবসময় সা ধ্রুবক। ভাস্কর চক্রবর্তীর কবিতায় যে বিষাদ, তাই সায়ের মতো খাঁটি, তার শুদ্ধ কোমল হয় না। তা অত্যন্ত আন্তরিক এবং কারোর প্রতি কোনো দোষারোপ নেই, কোনো ক্রোধ উদযাপন নেই, বরং একা একা কথা বলে যাওয়া এবং ওই যে কথা আগে বলেছি, পড়োশী প্রতিবেশীর জীবনের প্রতি গভীর মমত্ববোধ এবং নিজের না পাওয়াকে খুব সুন্দর কৌতুকের মধ্যে দিয়েও, স্নিগ্ধ কৌতুকের মধ্যে দিয়েও বিনম্র স্বরে তিনি উচ্চারণ করে গেছেন। ভাস্কর চক্রবর্তী যখন তার শেষ কবিতার বইটিতে এসে পৌঁছলেন, তখন দেখা গেল তিনি তার কবিতার মধ্যে আবার নতুন একটি ফর্ম উদ্ভাবন করলেন। এরকম একটি নতুন ফর্ম তিনি উদ্ভাবন করেছিলেন তার দ্বিতীয় কবিতার বইতে এসো সুসংবাদ এসো। সেই বইয়ের মধ্য পর্বে যে কবিতাগুলি ছিল সেগুলি সবই ছিল অক্ষরবৃত্ত ছন্দে লেখা এবং লাইনগুলি মাঝখান থেকে ভেঙে পরের লাইনে গিয়ে জ্যোতি নিচ্ছিল। ভাস্কর এখানে অক্ষরবৃত্ত ছন্দ প্রয়োগের কাজে এসো সুসংবাদ এসো বইয়ের মধ্য পর্বে কবিতাগুলিতে শ্বাস নিয়ে কাজ করেছেন। শ্বাস হচ্ছে ছন্দের জন্মভূমি। এই শ্বাসকে উনি নিয়ন্ত্রণ করছেন। পাঠক তার কবিতা পড়তে গিয়ে সেই শ্বাসের নিয়ন্ত্রণ বুঝতে পারে যে একটি লাইন ভেঙে পরের লাইনে গিয়ে একটি জ্যোতি নিল, কেমন ভাবে নিল। লাইনগুলো ভাঙা ভাঙা ছোট ছোট কবিতা, কিন্তু প্রত্যেকটা কবিতার মধ্যে ওই শ্বাসকে নিয়ন্ত্রণ করা, যা ছন্দের মাতৃভূমি, উৎসভূমি, সেইটি ভাস্কর জানতেন। অর্থাৎ ভাস্কর ছন্দকে খুব গভীরভাবে ভেতর থেকে জানতেন, কিন্তু তিনি বেশিরভাগ কবিতা রচনা করেছেন ছন্দ মুক্ত অবস্থায়। আমি ভাস্কর সম্পর্কে যে কথাগুলি বললাম তা নিশ্চয়ই আপনারা অনুভব করেছেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। আমি এখন ভাস্কর চক্রবর্তীর কয়েকটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। এই কবিতাগুলি আমি ভাস্কর চক্রবর্তীকে নিয়েই লিখেছি। ভাস্কর চক্রবর্তীর প্রয়াণ সংবাদ যখন আমার কাছে এসে পৌঁছলো, তখন আমি স্থির করলাম যে আমি ভাস্কর চক্রবর্তীকে শ্মশানে দেখতে যাব না। তার যে দেবদূতের মতো উজ্জ্বল হাসি মুখ আমার মনে আছে, সেই হাসি মুখের মধ্যে কোনো ছায়া পড়তে আমি দেব না, তাই আমি যাইনি। কিন্তু আমি কবিতা লিখেছি তাকে নিয়ে। এবং তিনি 23শে জুলাই প্রয়াত হন। আমি 25শে জুলাই থেকে কবিতা লিখতে শুরু করি। আমি মোট 45টি কবিতা ভাস্কর চক্রবর্তীকে নিয়ে লিখেছি এবং তা নিয়ে একটি বইও আছে আমার, ভাস্কর চক্রবর্তী স্মরণে নামে। আমি সেই বই থেকে কয়েকটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি।
25শে জুলাই ভোর। সে কোন মোমবাতি জ্বলতো সারা রাত ছাদের উপরে, জীবন ঝড়ের পর ঝড়ে এসে পড়ে। মেয়েরা তোমাকে ভাবতো মধুর সিপাহী, ছেলেরা তোমাকে ভাবতো দারুণ দুর্দান্ত সুখী ভাগ্যবান আসমানের রাহি। কিশোর কবিরা ভাবতো যা কিছুই লিখতে যাই এ দেখছি আগেই সব জানে। কবিতা নিজেও ভাবতো এ ছেলে আমাকে ঠিক নিয়ে যাবে কোথাও নতুন বাসস্থানে। কবিরা কতই এলো তোমার ছাদের ছোট ঘরে, মেয়েরা কতই এলো তোমার ছাদের ছোট ঘরে। কবিতাও এলো কত খাতা আর বই আর খাতা ভরে ভরে। শেষে আজ সন্ধে থেকে যখনই নিঃশ্বাস টানছ, যেন আকাশের ঘিলু শুষে টেনে আনবার ছোট শব্দ উঠেছে সাগরে। কে আসছে, কে ঝড় নাকি? রাত 2:54 পরে তোমার জীবনব্যাপী ঝড় সব উড়ে গেল ঝড়ে। 25শে জুলাই সকাল। জ্বলে পুড়ে মরা কোনো ধুকে ধুকে জ্বলা কোনো ফুল আজীবন বয়ে নিয়ে এলে। ব্যাগ তো নিতে না সঙ্গে, জামায় বুকের কাছে পকেটে ঢোকাতে। ধুকে ধুকে জ্বলা আর জ্বলে পুড়ে মরা সেই ফুল কি যেন খেয়াল বসে বার করে এনেছিলে হাতে। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম জামার নিচে হাড় নেই, পাঁজরা নেই, ফুসফুসে ফুলের ঝাঁকো নেই। সেখানে রক্তাভ এক কাঁকড়া 10 পায়ে আটকে আছে। 25শে জুলাই দুপুর। মৃত্যুর সময়ে কেউ ছিল কি তোমার শয্যা পাশে? তোমার দেবতা তুমি নিজেই তো, আর কেউ নয়। সেই কুলহারা রাত্রে ভেসে যেতে যেতে একবার পিছনে তাকিয়েছিলে, তবু ঝাপসা চোখ তো দেখেনি জলের এপারে লোকালয়। আলো জ্বলছে দূরের বাড়িতে, জেগে বুঝি বসে আছে পাঠক তোমার। 25শে জুলাই দুপুর। তোমার মেয়েকে আমি দেখিনি এখনো। সে কোথায় পড়ে? কে তাকে স্কুলে পৌঁছে দেয়? এক একদিন তুমিও দিতে কি? তোমাকে দেখবো না আর। এখন রাস্তায় স্কুলের পোশাক পরা যে কোনো বালিকা মুখে তোমার মেয়ের মুখ ভেসে চলে যায়। 27শে জুলাই রাত্রি। যখন আমার বাবা মারা যান আমি ক্লাস 4-এ পড়ি। তোমার মেয়েরই মতো বয়স তখন। ও ফিরবে স্কুল থেকে, আর বাড়িতে বাবাকে না দেখার, না দেখার, না দেখার, না দেখার, না দেখার অবিরাম অবিরাম ভার ওর সহ্য হয়ে যাবে, যেমন আমার সয়ে গিয়েছিল। ও তো আমারই মতো মায়ের পিঠেই মুখ গুজে ঝমঝম বৃষ্টির রাত্রিবেলা কান্না চেপে ঘুমোবার চেষ্টা করে যাবে, কিন্তু পারবে না, কারণ বুঝে যাবে অন্যদিকে পাশ ফেরা মায়ের চোখের জল গড়িয়ে গড়িয়ে অবিরল বালিশ ভেজায়। এই রকম চলতে চলতে দেখো তুমি তোমার মেয়েও কিরকম তাড়াতাড়ি বড় হয়ে যায়। মা, আপনার মেয়েকে আমি একবারের বেশি তো দেখিনি, আপনার কাজের দিন ছাড়া। সেদিন বাড়িতে কত লোকজন, কত ক্রিয়াকর্ম, পূজা পাঠ। ওর মুখে দেখেছিলাম সেদিন আমার ভাইকেই। মায়ের শ্রাদ্ধের দিন ভাই ঘুরে বেড়াচ্ছিল ওই রকম মুখে। এখন আমাকে প্রায় আপনার পাড়ায় যেতে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে এখনো আপনার বাড়ি যেতে। ভাবি যাই, মনে মনে বসি পিতৃহারা কিশোরীর পাশে। বলি, আমি কে জানিস? আমি জল। তোর যা যা কষ্টের কথা কাউকে বলিসনি এতদিন, আয় মা আমার কাছে, এবার মন খুলে সব বল। শেষ যে কবিতাটি পড়ছি তার নাম সকাল।
সকাল, আর মাত্র দুটো লিখলে সকাল হবে। আজ মেঘের থেকে খুলে আনলাম বাজ, এই যে নাও ধরো। তোমায় সবাই চিনত, তুমি দাঁড়িয়ে থাকতে অঙ্গারের গাছ। বাজ বিদ্যুৎ যতই আসুক, এখন তোমার আঁচড়তি লাগবে না, এখন তোমার সকাল হওয়াই কাজ। আর একটা কথা বলি, ভাস্কর চক্রবর্তীর সঙ্গে 1978 থেকে 1991 পর্যন্ত আমার খুব গভীর সম্পর্ক ছিল। তিনি আমাদের বাড়িতে অনেকবার এসেছেন, আমি তার বাড়িতে গিয়েছি। 91 সালে আমি চাকরি জীবনে প্রবেশ করি এবং সংসার জীবনে প্রবেশ করি। তারপর থেকে তার সঙ্গে আমার ব্যস্ততার কারণে নিয়মিত দেখা হতো না, কিন্তু যখনই দেখা হতো এবং 78 থেকে 91 যখনই দেখা হয়েছে, আমার মনে হয়েছে যেন আমি সকালবেলার সামনে দাঁড়িয়েছি। এমন একজন মানুষ যার মধ্যে এক বিন্দু প্রতিহিংসা নেই, এমন একজন মানুষ যার ভিতরে এতটুকু ঈর্ষাবোধ নেই। ওই যেটা বললাম, সা যেমন সাই, তিনি খাঁটি বিষাদ তার মধ্যে ছিল, আর ছিল স্নিগ্ধ আনন্দ। আমি ভাস্কর চক্রবর্তীর স্মরণে আজকে আপনাদের সামনে কথা বলতে পারলাম। যারা আমাকে ডাকলেন, তাদের এই সুযোগ দিলেন কথা বলার, তাদের আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নমস্কার। এতক্ষণ আপনারা জয় গোস্বামীর প্রারম্ভিক ভাষণ এবং তার কবিতা পাঠ শুনলেন। তার বলার পর জয় গোস্বামী আমাকে জানিয়েছেন যে এই যন্ত্র ব্যবহারে তার অস্বস্তির জন্য কোনো কারণে তিনটি সংযোজন তার বক্তব্যের সঙ্গে বাদ পড়ে গেছে। সেগুলি আপনি আমাকে জানিয়েছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে সেগুলির উল্লেখ করছি। অর্থাৎ তার প্রারম্ভিক ভাষণের সঙ্গে এগুলিকে যোগ করে নিতে হবে। তার যে প্রথম ভুলটি হয়েছে, তিনি জানিয়েছেন উৎপল কুমার বসুর চৈত্রে রচিত কবিতা এবং পুরী সিরিজ কাব্যগ্রন্থ দুটি বাংলা কবিতায় খুবই গুরুত্বপূর্ণ, যা 60-এর দশকেই প্রকাশ পায়। আরও একটি অবিস্মরণীয় বই ওই 60-এর দশকেই প্রকাশ পায়। বইয়ের নাম ফিরে এসো চাকা, লেখকের নাম বিনয় মজুমদার। এত সব গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের ভেতর দিয়ে চলতে চলতে ভাস্কর কিভাবে খুঁজে পেলেন তার নিজের কাব্য ভাষা, ভাবলে অভিভূত হতে হয়। দ্বিতীয় ভুল, হাংরি আন্দোলন, যেখানে খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মলয় রায়চৌধুরী, শৈলেশ্বর ঘোষ, ফাল্গুনী রায়, অরুণেশ ঘোষ। জয় জানিয়েছেন তার তৃতীয় ভুল হয়েছে শ্রুতি আন্দোলনের অনুল্লেখ, যে আন্দোলনে যুক্ত ছিলেন মৃণাল বসু চৌধুরী, পুষ্কর দাশগুপ্ত, সজল বন্দ্যোপাধ্যায় ও পরেশ মণ্ডল। এত সব বৈচিত্র্যের মধ্যে দিয়ে বাংলা কবিতায় অগ্রসর হচ্ছিল 60-এর দশক। অথচ এসব পার হয়ে ভাস্কর সৃষ্টি করেছেন এক অনন্য কাব্য ভাষা। তার কবিতায় তারপর থেকে সারা জীবন আমাদের অভিভূত করে রাখলেন ভাস্কর। এই তিনটি সংযোজন
আমি আপনাদের জানালাম জয় গোস্বামীর বক্তব্যের সঙ্গে। এবার আমি ভাস্করের গদ্য অংশের একটুখানি পড়ে শোনাবো। আপনারা জানেন যে ভাস্কর কবিতা লেখার পাশাপাশি গদ্যও লিখেছেন অনন্য ভাষায়। তার 2-3টি গদ্য গ্রন্থ রয়েছে। তার মধ্যে একটি লেখা একটু অংশ আমি পড়ে শোনাই আজ। পাখি সব করে রব। এটি পড়ছি এই কারণেই যে আমরা একসময় কমল কুমার মজুমদার স্মারক বক্তৃতা চালু করেছিলাম তার জন্মদিনে, কমল কুমার মজুমদারের জন্মদিনে। প্রত্যেক বছর 17ই নভেম্বর অনুষ্ঠানটি হতো। 2003 সালে, অর্থাৎ ভাস্কর চলে যাওয়ার ঠিক 2 বছর আগে, 17ই নভেম্বর তাকে আমরা আহ্বান জানিয়েছিলাম সেবারে স্মারক বক্তৃতা দেওয়ার জন্য। ভাস্কর এই লেখাটি পড়েছিলেন কবিতা বিষয়ে, পাখি সব করে রব। কবিতার মানুষ থেকে নিজেকে সরিয়ে রাখা সে খুবই শক্ত ব্যাপার একটা। দিন এমনই এসেছে, পাশের বাড়ির লোকটা কিভাবে বেঁচে আছে আমরা জানি না, জানতে চাইও না। শুধু পৃথিবীর গুটি কয়েক কবি যাদের আমরা অকাজের বলি, তারাই, আমি 100 বার বলবো, এই অন্ধতা সরিয়ে পৃথিবীকে প্রতিদিন আরও একটু সুন্দর করার কাজে মেতে আছেন। আমরা দেখেছি দেশগুলো অনবরতই ভাগ হয়েছে, আর কবিরা সেই সব দেশ জোড়া দিতে দিতে এগিয়ে চলেছেন। সত্য যখন সুন্দর থেকে আলোয় সরে এসেছে, কবিতা যখন গ্রাম থেকে শহরে, তারও অনেক বছর পরে একদিন আমি বালুরঘাটে কয়েকজন কবি, লেখক বন্ধু, নাট্য বন্ধুদের সঙ্গে আত্রেয়ীর পাশে সকালবেলায় ঘুরে বেড়াচ্ছিলাম। পবিত্রতার একটা গন্ধ আমার মধ্যে শান্ত একটা স্থিরতা উপহার দিয়েছিল। আত্রেয়ীতে নেমে পড়ব কিনা ভাবছিলাম, হঠাৎ এক লেখক বন্ধু আমাকে বলে উঠলেন যে ইতিহাস আমাকে কোনোদিনই ক্ষমা করবে না এবং অনবরত প্রশ্ন করতে থাকবে যে আমার কবিতায় প্রকৃতি কোথায়। আমি একটু বিস্মিতই হয়েছিলাম। আরে সত্যিই তো, প্রকৃতি কোথায়? প্রকৃতি আমাকে এমন সুমধুরভাবে বিপদে ফেলে কোথাও উধাও হলেন আমার কবিতা থেকে। যার অনাবিল দুধ আমাকে পুষ্টি দিয়েছে, এমন অকৃতজ্ঞ আমি হলাম কবে থেকে যে তাকে আমার কবিতাতেই জায়গা দিলাম না আমি। সত্যি কি তাই? আমার এখন আর মনে পড়ছে না। আমি তো রাত্রিবেলার প্রেমিক। একখণ্ড গোধূলিকে আমি কি কোনোদিন বসিয়ে দিতে পারিনি আমার কবিতায়? সূর্যাস্তকে, জবা কুসুমকে। তবু আমি শেষ চেষ্টা করলাম একবার ঘুরে দাঁড়াতে। বললাম যে প্রকৃতি নেই, কিন্তু মানুষ আছে, মানুষ। নরকের সমস্ত গাড়িগুলো যেখান থেকে ছাড়ে, আমি সেই কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে উদ্ভ্রান্ত, উৎকেন্দ্রিক, স্বপ্নতাড়িত, বিড়বিড় করা মানুষ। বাড়িতে টাকা দিই, খেতে পাবো না কেন? প্রেমিক, ডানাহারা, পরিত্যক্তা, নিঃসঙ্গ মহিলা, আর রান্নাঘরের সোনালি চুলের বয়স্কা এক প্রকৃতির মতো। আমার বয়স তো আমাকে দেখাশোনা করলো না। তারাও যদি আমাকে একটু দেখাশোনা না করে ইতিহাসে, তাহলে কি আর করা? আজ থেকে 26-27 বছর আগে একটা অদ্ভুত কবিতা লিখেছিলাম। সেটা অবশ্য কোনো কথা নয়, তবে বোধহয় বুদ্ধিমানের মতো একটা কাজ করেছিলাম। কবিতাটা আজ পর্যন্ত কোনো পত্রিকায় প্রকাশ করতে দিইনি। ছোট্ট সেই কবিতাটা আজ টেনে নামাতে ইচ্ছে করছে প্রসঙ্গের খাতিরেই। কবিতাটা এরকম, আমার কবিতা। আমি তাকে সঙ্গে নিয়ে গিয়েছি বাজারে, ঝুড়িতে ফলের মতো রেখে দিয়ে দূর থেকে দেখেছি একলা। সে ঠিক আমারই মতো অবিকল, আমার
মনে পড়ে সুদূর আয়োডিনের গন্ধ, মনে পড়ে চিঠিপত্র আর আসবে না কোনো দিনই। যখনই চোখে ভর্তি হয়ে আসে জল, টুপিটা আমি সামনের দিকে নামিয়ে নিই আর হাঁটতে থাকি, ছিমছাম পা ফেলে শুধুই হাঁটতে থাকি। রাস্তা থেকে চুপচাপ হারিয়ে যাই রাস্তায়। তোমারই শিঙের কাছে গুঁড়ি মেরে বসে থাকি। কখন যে চাঁদ ওঠে, কখন যে মেঘ ঢেকে দিয়ে চলে যায় তোমাকে আমাকে। চারিদিকে বালি উড়ে, তোমার দেহের ছায়া অন্ধকারে আরো দীর্ঘ হয়। বেঁকানো শিঙের কাছে খড় ঝোলে ফুলে যায় পেট। কোথায় নধর কাক ডাক দিয়ে উড়ে যায়। মাইল মাইল যেন হেঁটে কেরানিরা বাড়ি ফেরে। লম্প জেলে স্ত্রীকে চুমু খেয়ে চোখ বোজে বিছানায়। কোথায় কাদের চোখে বিদ্যুৎ ঝলসে ওঠে। তারা রাত্রিবেলা চুল খুলে পা ছড়িয়ে কাঁদে। কিভাবে বছর যায়, বছর বছর যায়, আমি তোমারই শিঙের কাছে গুঁড়ি মেরে বসে থাকি। কখন যে চাঁদ ওঠে, কখন যে মেঘ ঢেকে দিয়ে চলে যায় তোমাকে আমাকে। নমস্কার। ভাস্কর চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান এবং ভাস্কর চক্রবর্তী স্মারক বক্তৃতার এই মহতী অনুষ্ঠানে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই ভাস্কর চক্রবর্তী স্মারক কমিটিকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে কবিতাটি আমি এখন শোনাব সেই কবিতাটি ভাস্কর চক্রবর্তীর নামের সঙ্গে সমার্থক হয়ে গেছে। বাংলা কাব্য সাহিত্যের সেই বিখ্যাত কবিতাটির নাম শীতকাল কবে আসবে সুপর্ণা। শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকব। প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে। আমি চুপ করে বসে থাকি। অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা। সারা রাত বাজি পোড়ায়, হই হল্লা, তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিভে যায় একসঙ্গে। উৎসবের দিন হাওয়ার মতো অন্যদিকে ছুটে যায়। বাঁশির শব্দ আর কানে আসে না। তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার। মনে হয় জলের ভেতর
শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ। ভালো লাগে না সুপর্ণা, আমি মানুষের মতো না, আলো না, স্বপ্ন না, পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ। ঘোড়ার খুরের শব্দ শুনলেই বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন। আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে সুপর্ণা? আমি 3 মাস ঘুমিয়ে থাকব। একবার ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ঝুঁকে থাকতে দেখেছিলাম জানলার কাছে। চারিদিকে অন্ধকার, নিজের হাতের নখও স্পষ্ট দেখা যাচ্ছিল না সেদিন। সেই দিন তোমার কথা মনে পড়তেই আমি কেঁদে ফেলেছিলাম। চুলে দেশলাই জ্বালিয়ে চুল পোড়ার গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার। এখন আমি মানুষের মতো না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাফ দিতে ইচ্ছে করে আমার ভালোবাসার কাছে। দীর্ঘ 3 মাস আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না। আমি মানুষের পায়ের শব্দ শুনলেই তড়বড়ে নিঃশ্বাস ফেলি এখন। যেদিক দিয়ে আসি সেদিকেই দৌড় দিই। কেন এই দৌড়ে যাওয়া? আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে সুপর্ণা? আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। নমস্কার। বর্ষোন্মন্দ্রিত এই বিকেলে ভাস্কর চক্রবর্তী স্মৃতি পুরস্কারের অনলাইন অনুষ্ঠানের জন্য আমি আমার কবিতা নিয়ে এসেছি। ভাস্কর চক্রবর্তী স্মৃতি পুরস্কারের জন্য যাঁরা আমায় মনোনীত করেছেন তাঁদের আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। তাকে প্রণাম জানিয়ে আমার কয়েকটি লেখা নিবেদন করছি। লেখাগুলি নির্জনতা 11 মাইল কাব্যগ্রন্থ থেকে। প্রথম লেখার নাম ভূমিকা। তোমার ভূমিকা তুমি ঠিক ফিরে পাবে বেরাদর, যেমন পেয়েছি আমি জন্মান্তরে পাখি ও কুকুর। কখনো বা হয়ে গেছি হিংস্র শেয়ালের ধূর্ত স্বর। 32 দাঁতের দলে যূথতায় ক্রোধে ও বর্ষণে নিজেরই হিংসার কোনো স্বগতোক্তি জেগে ওঠে। তাই অভয়ারণ্যের ছবি
পশু রক্ত আঁকি মনে মনে। সে অরণ্যে ফোটেনি কি উপেক্ষার তীব্র সাদা ফুল? জলের মুখের কাছে আসেনি কি লাজুক হরিণ? অস্ত সূর্যে সায়রের জলতলে বিচ্ছিন্ন শিমুল। ফিরে পেতে হবে সব বেরাদর, শিকারী কার্তুজ, শত্রু পতনের শব্দ, বনশেষে শান্ত চাঁদমারি। বসন্ত রক্তচোর। তীর এসো বিদ্ধ করো, হৃৎপিণ্ড আমার বেওয়ারিশ। বহুদিন আগে কেউ খুলে নিয়ে ছুটে গিয়েছিল, এক হাতে লাগিয়েছিল হৃৎক্ষতে নিচু নেল পালিশ। তীর আমি রক্তপাতে স্বাভাবিক, ছুরি ও ড্যাগার আমার ঘনিষ্ঠ বন্ধু, পক্ষাঘাতে অকৃপণ। দেখো ফুসফুসো আগুন মুখ, হাওয়া দেয় রোগা কর্মকার। জমানো আমার পাখি পুড়ে গিয়ে সিদ্ধ হয় নুনে, হৃৎকমলিনী তাতে জুড়ে দেয় বিভিন্ন সবুজ। আমার হৃৎপিণ্ড এসে পড়ে যায় বিষাদ উনুনে। তীর আমি অসহায়, তীর আমি কষ্ট খুলে দেখি, আমার সমস্ত রক্ত চুরি করে ফুটেছে পলাশ। কাবিলনামা। সমস্ত রক্তের গায়ে চুপি চুপি মৃত্যু লেখো প্রিয়। দু চোখে আগুন যত, হোক তার সলিল সমাধি। কৃষ্ণাঙ্গ আধার, তাকে 2 চামচ আলেয়া পাঠিও। রাষ্ট্রপ্রধানের চোখ কি শীতল, রুগ্ন, উপদ্রুত। ফি বছর তারা শুধু অস্ত্র কেনে চুক্তির অক্ষরে। এও কি কাবিলনামা, নাকি সব বাণিজ্যের ছুতো? নিজের আনন আমি বয়ে যাই বালক বেলার, হঠাৎ আয়নায় তবু এক এক দিন চমকে উঠে দেখি, কি সব অস্ফুট ছায়া, কি এক অচেনা দুঃখ তার। নিজেরই অসংখ্য মুখে দুঃখ লেখো, লেখো অপমান। এও এক বিবাহের চুক্তিপত্র জীবন মশাই। আমার শেষ লেখা দাও। আমরা যারা বিষণ্ণতায় হেরে গেলাম রুগ্ন নদী, আমরা যারা বাস্তবতায় চিরকালের মূক ও বধির, আমরা তারা হেঁটে বেড়ায় সমস্ত দেশ, সমস্ত গ্রাম, পায়ের তালু নোংরা ফাটা, হাঁটতে হাঁটতে এসেছিলাম। ঘর ভুলেছি স্বদেশ আমার, শেরশাহ সূরির রাস্তা ধরে, মুম্বাই আর দিল্লি থেকে হাঁটতে হাঁটতে একটি ভোরে দেখতে পেলাম হাজার হাজার ফুল ফুটেছে সদ্যজাত। লাঠি পেলাম, লাথি পেলাম, কোথাও বাড়ি পেলাম না তো। নতুন স্বদেশ দাও আমাদের, নতুন স্বদেশ, নতুন স্বদেশ। নমস্কার।
শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। শ্রদ্ধেয় কবি জয় গোস্বামীকে নমস্কার। শ্রীমতী বাসবী চক্রবর্তী ও শ্রী প্রশান্ত মাঝিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রতিবিম্ব, ভালো বই, দশমিক ও ঋক প্রকাশনীকে ধন্যবাদ। ভাস্কর চক্রবর্তী স্মারক বক্তৃতায় আজ আমার উপস্থাপনা সাদা কাগজের পাখি, নৌকো আর অন্ধ রাত্রির, ভাস্কর চক্রবর্তীর কবিতার চিত্রকল্প। জ্বলতে থাকা একটা নিঃসঙ্গ মোমবাতি, টেবিলের ওপর পড়ে থাকা শুধুমাত্র একটি দেশলাই অথবা আলিঙ্গনাবদ্ধ দুটো চশমা, চলন্ত ট্যাক্সির ভেতরে কাঁদতে থাকা একলা একা যুবতী, হোস্টেলের বারান্দা থেকে ঝুঁকে পড়া সব মেয়েদের আনন্দ, এইসব টুকরো টুকরো দৃশ্যগুলো আমার মাথার ভাঁজে এসে ঢুকে পড়ে আর প্ররোচনা দেয় আমাকে। কিংবা আমার কবিতা এখন মর্গ থেকে সেলুন পেরিয়ে আরও কিছু দূরে ভ্রমণ করতে চাইছে। ভাস্কর চক্রবর্তীর হাত ধরে বাংলা কবিতায় এইভাবে নতুন সব দৃশ্যকল্পের সূচনা হলো একদিন। হোরেস খ্রিস্টপূর্ব 20 সালে লিখছেন, কিছু সৃষ্টি আকর্ষণ করবে তার খুব কাছ থেকে দাঁড়িয়ে দেখলে, আর কিছু করবে অনেক দূর থেকে। কবিতা আর চিত্রকলা দুয়ের জন্যই এটা সত্য। প্রথম পক্ষরা চায় যে একটা অন্ধকার পরিপ্রেক্ষিত থেকে তাদের দেখাতে, আর দ্বিতীয় পক্ষরা চাইবে তাদের আলোর মধ্যে দিয়ে দেখা হোক, কারণ সমালোচকদের তীব্র হুলকে তারা ভ্রুক্ষেপ করে না। প্রথম পক্ষরা একবারই হয়তো আনন্দ দেবে, দ্বিতীয় পক্ষেরা আনন্দের উৎস হয়ে থেকে যাবে অনন্তকাল। ভাস্করের কবিতা এই দ্বিতীয় পক্ষের। তিনি প্রথম জীবনে একটা ছোট্ট কবিতা লিখেছিলেন, যা কোথাও ছাপাননি। হোরেসের কথাই যেন মূর্ত হয়ে আছে তাঁর এই এপিটাফে। আমি তাকে সঙ্গে নিয়ে গিয়েছি বাজারে, ঝুড়িতে ফলের মতো রেখে দিয়ে দূর থেকে দেখেছি একেলা, সে ঠিক আমারই মতো অবিকল, আমার কবিতা। ভাস্কর চক্রবর্তীর কবিতায় এদিক ওদিক ছড়িয়ে থাকে অজস্র রঙের চিহ্ন। ডায়েরিতে লিখছেন, তুমি এত রঙিন খাম জোগাড় করো, আমার ভালো লাগে। আমি পেরে উঠি না, যদিও রং আমি কতই না ভালোবাসি। সেই রঙে প্রাইমারি কালারেরই প্রাধান্য। ওগো পাখির পালক, সাদা নীল সবুজ বাতাসে তুমি কবে এসে আবার পড়ে থাকবে আমার বুকের ওপর। কিংবা আজ সন্ধ্যেবেলা গাঢ় জবা ফুলের সামনে ঝুঁকে পড়েছিলাম একটু হলে, একজোড়া গম্ভীর লাল চোখ। ফবিস্তের মতো রঙের গুরুত্ব তার কাছে অপরিসীম। কখনো কখনো অবশ্য শুধু সাদা কালো রঙেই কবিতা লেখেন তিনি। দেখে এলাম কালো বুট জুতোর ভেতর ঘুমিয়ে রয়েছে সাদা ইঁদুর। প্রাইমারি রঙের মধ্যে নীলের প্রতি তার প্রবল আকর্ষণ আর দুর্বলতা। নীল জামাশুদ্ধ মেয়েটাও হঠাৎ হারিয়ে গেল অন্ধকারে। আমার কঠিন মুখ নীল হয়ে রইল কিছুক্ষণ। বা নীলরঙা পাখি এক গলিতে আকাশে ছেড়ে দিয়ে উবে গেল। কিংবা আমরা একদিন নীল রঙের 7টা ঘোড়া দেখতে পাব।
পৌরাণিক বিশ্বাসে স্বর্গ হচ্ছে নীল, মানুষের আত্মাও নীল। ভাস্কর কি নীলের মধ্যে দিয়ে সেই স্বর্গ খুঁজতেন যা স্যারিডন তাকে দিতে পারত না? জ্যামিতিক মতে নীল রং হল বৃত্তাকার। ভাস্করের কবিতা তো জলের মতো ঘুরে ঘুরে কথা বলে এক বৃত্তাকার পথে। তাই কি অবচেতনায় নীল রং উঠে আসতো বারবার ভাস্করের ব্রাশে? চিত্রশিল্পে অর্গ্যানিক অ্যাবস্ট্রাকশন যার প্রথম, সেই ক্যান্ডিন্সকির মতে নীল রং তার নিজস্ব অক্ষ বরাবর আন্দোলিত হলে থাকে, বাইরে ছিটকে বেরোয় না। ভাস্করের কবিতা কি সেই রকমই আপন কক্ষপথে ভ্রাম্যমান বলে মনে হয় না আমাদের? শেষ পর্যন্ত ভাস্কর হয়তো পল এলুয়ারের কবিতার মতো একটা নীল রঙের পৃথিবী চেয়ে ফিরতেন। চিন্ময় গুহর অনুবাদে পৃথিবীটা কমলা লেবুর মতো নীল। কবি সঞ্জয় ভট্টাচার্য নীলকে ফুটিয়ে তুলেছেন অন্য ভঙ্গিমায়। রাত্রিতে জেগে ওঠে যে সাগর, অন্ধকারের সাগর, তুমি তাতে স্নান করে এসো নীলিমা। তোমার চোখ হোক আরো নীল, চুল হোক ধূসর ফুলের মঞ্জরির মতো। সঞ্জয় ভট্টাচার্য নীল রঙের মেটাফিজিক্যাল গভীরে ডুব দিতে গিয়েছেন, যেখানে ভাস্কর নীল রঙকে ধরতে চাইছেন এক জ্যামিতিক বিমূর্ততায়। অভিজ্ঞ কালারিস্টের মতো ভাস্কর কালো আর লাল রঙকে কি গভীর অনুভূতি দিয়ে এঁকে রাখছেন। কালো কালির ওপর লাল কালির মর্মান্তিক কাটাকুটি। কালো একটা ছেলে রক্তাক্ত ধান খেতে ঘুমিয়ে আছে। কবিতাটা তিনি লিখছেন 2000 সালের মে মাসে, রাজনৈতিক খুন জখমের পরিবেশে। কালো কালি দিয়ে লেখা এক খাতায় লাল কালি দিয়ে সংশোধন করতে করতে। আদিম শিল্পেই লাল রঙের ব্যবহার সবচেয়ে বেশি। রবীন্দ্রনাথের ছবিতে এই লাল রং যখন তীব্র মনস্তাত্ত্বিক সংকেত জানাতে থাকে, ভাস্করের কবিতায় সেই লাল রং সন্ত্রাসের সূচক হয়ে থাকে। সঙ্গীতের প্রতি ভাস্করের আকণ্ঠ তৃষ্ণা আমরা জানি, তাই বেটোফেনের সেই আশ্চর্য মন্তব্য বি মাইনর হলো ব্ল্যাক কি, যেন ভাস্করের কবিতায় কালো রঙের তীব্র ব্যবহারের সূত্রটা আমাদের চিনিয়ে দেয়। তবু ভাস্করের কবিতায় কালো রঙের ব্যবহার যেন সেই ব্রিটিশ শিল্পী টার্নারের অনুভূতির মতো মনে হবে। অস্তগামী সূর্যের আলোয় দাঁড়ানো একটা কালো গরুকে দেখে তিনি বিস্ময়ে বলে উঠেছিলেন, ওর রং তো কই কালো নয়, রক্ত বেগুনি। মানুষই ভাস্করের কাছে শেষ পর্যন্ত প্রাকৃতিক দৃশ্যের উপাদান। ল্যান্ডস্কেপও এক এক সময় তার মনে হয় জীবিত সব নারী, জীবিত সব পুরুষ। আন্তিওনির একটি চরিত্রের মতো তিনিও বিশ্বাস করেন, আই প্রেফার মেন টু ল্যান্ডস্কেপস। অথচ তিনি কিনে ফেলেন শিল্পী পরমজিৎ সিংয়ের আঁকা একটি সবুজ নিসর্গ চিত্র এবং টাঙিয়ে রাখেন তার দেয়ালে। হয়তো এই ডাইকোটমির পেছনে কাজ করে যায় পরমজিতের জনমানবহীন প্রকৃতির ভেতর থেকে উৎসারিত এক নির্জনতা ও বিষণ্ণতা, যা ভাস্করের পরম কাঙ্ক্ষিত। বিকাশ ভট্টাচার্য তার ছবিতে শিল্পী অ্যান্ড্রু হোয়াইটের মতো বাস্তবকে নির্মাণ করেন সহজ ভঙ্গিতে, অথচ তার মধ্যে চাড়িয়ে দেন নীরব প্রতিবাদের বীজ আর তীব্র শ্লেষ। 70 দশকের নকশাল আন্দোলনের মৃত্যু, হত্যা আর নিষ্ঠুরতা বিকাশকে দিয়ে আঁকিয়ে নেয় তার বিখ্যাত ডল সিরিজ। ভাস্করের কবিতা যেন একই সময়
কথ্য ভাষায় সেই অগ্নিগর্ভ পরিস্থিতিকে এঁকে রাখে এক তির্যক ভঙ্গিতে। বিকাশের ছবির প্রদর্শনীতে তিনি বিড়লা একাডেমিতে যান বাসবী চক্রবর্তীর সঙ্গে। সেই দিন তিনি ডায়েরিতে লিখে রাখেন বিকাশের টু ব্রাদার্স ছবি দেখে মুগ্ধতার কথা। একাডেমি অফ ফাইন আর্টসে তিনি 1983 সালে কমল কুমার মজুমদারের চিত্র প্রদর্শনীতে যান 3-4 দিন। যোগেন চৌধুরীর ছবির নারীদের করুণ ধূসর বিষাদে আক্রান্ত মুখ ভাস্করকে আচ্ছন্ন করত খুব বেশি। তা একদিন তার কবিতার লাইনে উঠে এলো, সেদিন বাঁশের জানলায় যোগেন চৌধুরীর আঁকা অবিকল এক নারীকে দেখলাম আমার দিকে একখণ্ড মাদকতা নিয়ে তাকিয়েছিল। নীল আকাশ থেকে সাদা পরীরা বিরামহীন আজ নেমে আসছে রাত্রিবেলা। উইলিয়াম ব্লেকের ছবি থেকে পরীরা যেন নেমে আসে ভাস্করের কবিতার লাইনে। ভাস্কর ছেলেবেলার স্মৃতি থেকে লিখছেন, মার কোলে শুয়ে আছি আর দূরে ভীষণ শব্দ হচ্ছে কোথাও। সেসব ছিল দিক কাঁপানো ভয়াবহ সব বোমার শব্দ। কোনো রকমে উঁকি দিয়ে দেখেছিলাম এক অদ্ভুত ঠেলা গাড়ি। সেই গাড়িতে ভর্তি ছিল 2-3টে রক্তাক্ত মৃতদেহ। গণেশ পাইনের দাঙ্গার স্মৃতিও অনেকটা এইরকম ছিল। বাড়ি ছেড়ে তাকে থাকতে হয়েছিল মেডিকেল কলেজের ক্যাম্পে। এই ঠেলাভর্তি মৃতদেহ তার ছবিতে ফিরে এসেছে বারবার করটি খুলির আকারে। ভাস্করের কবিতাতেও তা চিত্রকল্প হয়ে দাঁড়ায়। ছোট্ট সাদা পাখি ওড়ে বা নীল দেশ, সারাটা দিন আজ হাড়ের কথা শুনি, সারাটা দিন শুধু খুলির গান শুনি। পাঞ্চিবনের এই দেশে অন্ধকারে সারি সারি লোক, এই লাইন রবীন মণ্ডলের ছবির সেই আদিমতার দিকে আমাদের টেনে নিয়ে যেতে থাকে ক্রমাগত। শিল্পকলার সঙ্গে এক নিবিড় আত্মীয়তা গড়ে উঠেছিল ভাস্করের। ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ফিল্ম সম্পর্কে লিখতে গিয়ে তিনি ডায়েরিতে লিখে রাখেন শিল্পী দেলাক্রোয়ার কথা। শঙ্খ ঘোষের বাড়ি থেকে তিনি পড়তে নিয়ে আসেন পল গগস ইন্টিমেট জার্নাল। তার প্রথম বই শীতকাল কবে আসবে সুপর্ণার প্রচ্ছদ আদৌ পছন্দ হয় না ভাস্করের। কাউকে এই বই দেবার সময় একটা খবরের কাগজের মলাট লাগিয়ে দেন। চিত্রকলার গভীর বোধ ছাড়া এই তীব্র অপছন্দ সম্ভব নয়। এই একই অনুভূতি হয়েছিল জীবনানন্দের, যিনি সত্যজিৎ রায়ের করা বনলতা সেনের প্রচ্ছদ মেনে নিতে পারেননি একেবারেই। অক্ষরও ভাস্করের এক অনিবার্য চিত্রকল্প হয়ে দাঁড়ায়। তোমার চোখের জল যুক্তাক্ষরহীন কিংবা 25 বছর আগেকার মুখ যেন জাপানি অক্ষর। পিকাসোর স্টিল লাইফ উইথ চেয়ার কেনিং ছবিতে একটি কাগজ সেটে তাতে লেখা থাকে জে ও ইউ অক্ষর। ব্রাকের ছবিতেও থাকে অক্ষরের বিন্যাস। আর ইদানিংকালের বিখ্যাত শিল্পী ব্যাস্কুয়েট তো অক্ষর দিয়ে সাজিয়ে রাখেন তার পুরো ক্যানভাস। ভাস্করের প্রিয় শখ কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়ানো, তার ঘ্রাণ মেখে, তার রহস্য খুঁড়ে খুঁড়ে। শুধু উত্তর কলকাতা নয়, সারা কলকাতার গলিগুলো আমাকে টানে। এই গলি আর রাস্তাগুলোর সঙ্গে আমি একটা আত্মিক টান অনুভব করি। এই সরু গলিগুলো অসীম রহস্যে ভরা। তিনি আবার লেখেন, সরু গলি দিয়ে বিপ্লবীদের, খুনি, ছিনতাইবাজদের, পুলিশের শুধু দৌড়ে যাওয়ার যুগ এটা। এই চিত্রকল্প আমাদের মনে করিয়ে দেয় মৃণাল সেনের কলকাতা 71 চলচ্চিত্রের কথা, যেখানে আমরা দেখেছিলাম কলকাতার সরু গলি দিয়ে
একজন বিপ্লবীর দৌড়ে পালানো, আর তার পিছু ধাওয়া করা পুলিশের সশস্ত্র ভঙ্গিমা। ভাস্কর তার নোট খাতায় এই চিত্রকল্পই যেন পরে রূপান্তরিত করছেন এক আশ্চর্য বিমূর্ততায়। একাকী হাবিলদার দৌড়ে যাচ্ছে, বৃষ্টিও দৌড়চ্ছে তার পেছনে পেছনে। কলকাতা শহরের অন্ধকার দিনগুলোকে অনেক আগে কবিতায় আনেন সমর সেন। মহানগরীতে এলো বিবর্ণ দিন, তারপর আলকাত্রার মতো রাত্রি, যত দূর চাই ইটের অরণ্য, পায়ে চলা পথের শেষে কান্নার শব্দ। কলকাতাকে নিয়ে ভাস্করের চিত্রকল্পকে বুঝে নিতে গেলে তার সময় ও অভিজ্ঞতাকেও জেনে নেওয়াটা জরুরি। শহরের এদিকটায় 1971 যে গণহত্যাটা ঘটে গিয়েছিল, 2.5 দিন সে সময় বন্ধ ঘরে বসে আমার স্নায়ু বলতে আর কিছুই ছিল না। এই সেই 70 দশক, যখন বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন, মুন্ডহীন ধড়গুলো আহ্লাদে চিৎকার করে, আর সেই সময় শঙ্খ ঘোষ লিখছেন, ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ, তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া, নিচু হয়ে বসে হাতে তুলে নি তোমার ছিন্ন শির তিমির। ভাস্কর লিখছেন, মুন্ডহীন ধড় আমি, ধড়হীন মুন্ড আমি গড়িয়ে চলেছি 2000 নরকের থেকে এক নকশা কাটা জীবনের পৃথিবীর দিকে। জয় গোস্বামী 1983-তে উন্মাদের পাঠক্রমে লিখছেন, অর্ধমূর্তি রক্তমূর্তি ছাগ মূর্তি ধরে লাশ খুঁড়ছে দক্ষিণে উত্তরে, যা সমস্ত রকম হত্যা লীলার বিরুদ্ধে। গণেশ পাইন এই সময় এঁকে রাখছেন মহাভারতের গুপ্ত হত্যা অবলম্বনে এক অসামান্য চিত্রকল্প, দ্য অ্যাসাসিন। বড়নগরের গণহত্যার 10 বছর পরেও ভাস্কর সেটা ভুলতে পারেননি। 10 বছর আগের একদিন, এখন সময় শান্ত, তবু দু একটা কাটা মুন্ডু নড়ে চড়ে ওঠে। আর তিনি লেখেন, 72 থেকে 77 সালের যে দমবন্ধ সময়টার মধ্যে পড়েছিলাম আমরা, সেটা থেকে মুক্তি পেতেই আমি এই সব আঁকড়ে ধরি এই সময়। ভাস্করের সমসাময়িক ও কবি বন্ধু বুদ্ধদেব দাশগুপ্তের দূরত্ব সিনেমাও শুরু হচ্ছে সেই বন্ধা সময়টাকে মনে রেখে। শৈশব থেকে এক প্রখর মৃত্যুবোধ তাকে সারা জীবন কুড়ে কুড়ে খেত। শয়নযান বইতে তার বিবরণ লিখে রাখেন, কৈশোরের সেই কবে এক দুপুর বেলায় পুরনো বাড়ির নোনা ধরা দেয়াল আর অন্ধকার কুলুঙ্গি পেরিয়ে এক মন কেমন করা শান্ত বাথরুম থেকে আমি শুনেছিলাম এক শবযাত্রার চিৎকার ধ্বনি। জীবনে সেই প্রথম আমি অনুভব করেছিলাম মৃত্যু। সেই দুপুরবেলাটাই আমার জীবনটাকে বোধহয় তৈরি করে দিয়েছিল এক টুকরো বিষণ্ণতার ছোঁয়া দিয়ে। এইভাবে মৃত্যুর মিছিলের শরিক হয়ে থাকেন তিনি আজীবন। শবযাত্রা আস্তে আস্তে এগিয়ে চলেছে শ্মশানের দিকে, আর আমি তার পেছন পেছন হাঁটছি। চিত্রশিল্পী এডভার মুঙ্কের মতোই নিজের বোনকে ভাস্কর হারান ছোটবেলায়। সেই মৃত্যু সারা জীবন তাকে তাড়া করে বেরিয়েছে। মুঙ্ক যেমন অনেক করুণ ছবি আঁকেন বোনের মৃত্যু নিয়ে, তার মধ্যে একটা বিশিষ্ট ছবি, দ্য সিক চাইল্ড। ভাস্কর তার কবিতায় বা গদ্যে তার বোনের স্মৃতি বারবার উচ্চারণ করেন গভীর বেদনায়, পরম মমত্বে। গদ্যে যেমন, কোথায় গেল তোমার ছোট বোন, সে তো অন্ধকার সাঁতরে এই তো এইমাত্র কোথাও চলে গেল। বা বাপ্তার কোটকি পড়ে রইল লন্ড্রিতে আর ছোট বোন উদাও হয়ে গেল।
কিংবা কবিতায় আমি কি পাহারা দেব ছোট বোন ঘুমায় যখন, আমি কি ঘুমোবো পাশে ছোট বোন ঘুমায় যখন, অথবা ভাঙা রান্নাঘরের ভেতর ভিজে কাঠের ধোঁয়া, তোমার ছোট বোন বাঁহাতে লণ্ঠন তুলে ধরেছে, ওকে চলনসই জামা কিনে দেব আজ। আমার শেষ ছুরি আমি ছুঁড়ে মারব তোমাদের গীতি কবিতায়। ডব্লিউ.বি. ইয়েটস যে কবিতা লিখছেন তা অনেকটা লিরিক্যাল, সেটা ইমপ্রেশনিস্ট ছবির অনেকটা কাছাকাছি। পরে টি.এস. এলিয়ট বা এজরা পাউন্ড যে কবিতা লিখবেন তা গঠনগতভাবে হবে অনেকটা রিজু, প্রকৃতিতে কিউবিজমের নিকটবর্তী। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যতে তিনি লিরিককে বাইরে থেকে অস্বীকার করলেও কবিতার গভীরে তা হয়তো লুকিয়ে থাকে। পরম যত্নে কুড়াইয়া সবে ভস্য, অম্বুরা শীতলে বিসর্জিলা তাহে, দৌত করি দাহস্থল জাহ্নবীর জলে, লক্ষ রক্ষশিল্পী আশু নির্মল মিলিয়া, স্বর্ণ পাটিকেলে মঠ চিতার উপরে ভেদি অভ্র, মঠ চূড়া উঠিল আকাশে। ভাস্করও শেষ পর্যন্ত কি গীতি কবিতার থেকে দূরে থাকতে পারেন? তিনি লেখেন, জানালার নিচে বকুল ফুলের মতো সিগারেট টুকরো পড়ে আছে। তার স্বীকারোক্তি, দীর্ঘদিন ধরে বাংলা কবিতায় যে গীতি কবিতার ধারা চলে এসছে তার আমি নিবিড় পাঠক। আমি আমার মতো করে তার বিরোধিতা করার চেষ্টা করেছি, তবে সেই গীতি কবিতার ধারা শেষ হওয়ার নয়। আমিও হয়তো ভুল পথে হাঁটলাম সারা জীবন। এই হচ্ছে একজন কবির চিরন্তন ডাইকোটমি। শক্তি চট্টোপাধ্যায়ের সকণ্ঠে একটা কবিতা শুনেছিলেন গণেশ পাইন, আমি স্বেচ্ছাচারী। তীরে কি প্রচণ্ড কলরব, জলে ভেসে যায় কার সব, কোথা ছিল বাড়ি, রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী। এই ভেসে যাওয়া সব থেকে গণেশ পাইন একটা চিত্রকল্পের আভাস পান, একটা জলযানের। এই জলযান বিভিন্নভাবে ফিরে আসে গণেশ পাইনের ছবিতে বিভিন্ন রূপে। চারপাশের যে জীবন দেখি আর যে জীবন আমি যাপন করি প্রতিদিন, সেসবের মধ্যে থেকেই কখনো জেগে ওঠে ভাঁজ করা কাগজের নৌকোর মতো একটা কিছু। ভাস্কর সেই কাগজের জলযানের পিছু ধাওয়া করেন যেন অবুঝের মতো। উৎপল বসুর কবিতাতেও একটা কাগজের নৌকো উল্লেখ থাকে। কাগজের নৌকোগুলো এই দিকে ভেসে আসছে কোনো এক বিখ্যাত লোকের মৃত্যুদিন আজ। প্রণবেন্দু দাশগুপ্ত এক অসাধারণ চিত্রকল্প নির্মাণ করেন তার কবিতায়, যা ভাস্করের খুব প্রিয়। মিছিল থেকে অন্ধকারে বেরিয়ে আসে পাগল, বাগানে নীল মাছি। তেমনি ভাস্করের কাব্য ভাষায় খুঁজে পাওয়া যাবে আশ্চর্য অজস্র সব দৃশ্যকল্প। টি.এস. এলিয়ট যেভাবে লেখেন, হিয়ার ইজ নো ওয়াটার বাট অনলি রক, ভাস্কর নিজস্ব চিত্রকল্পে লিখে রাখেন শহরের ছবি, বালি নির্মিত শহর, শহর বালিময়। চশমা, যা আমাদের দৈনন্দিন সঙ্গী, ভাস্করের কবিতা একটা জরুরি চিত্রকল্প। আমার টেবিলে একটা চশমা এখন আর একটা চশমাকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেছে। কিংবা রান্নাঘর, আমার সমস্ত কবিতায় আমি বোধহয় আমাদের রান্নাঘরের কথাই বলতে চেয়েছি। মধ্যবিত্ত বাড়ির রান্নাঘর ভাস্করের কবিতায় একটা জরুরি মেটাফর হয়ে দাঁড়ায়। যখন সেদ্ধ হতে চায় না ডাল, সারা বাড়ি থমথম করে। স্নান করে বাবা দাঁড়িয়ে থাকেন, স্নান করে দিদি দাঁড়িয়ে থাকেন, আর সকালবেলা আমি চমকে উঠি। সমস্ত বাড়ি চুপচাপ, মা বসে আছে
উনুনের পাশে। জীবনের এত প্রান্তিক আর নির্জন প্রদেশের চিত্রকল্প বাংলা কবিতায় বিরল। ভাস্কর তার কবিতায় প্রেমের ধারণাটাও পাল্টে দিতে চান। অন্তমিন থাকলেই যে প্রেম ভালো করে প্রকাশ করা যায়, ওই ধারণাটা আমি বদলাতে চেয়েছি। চন্দ্রমল্লিকার মাংস ঝরে আছে ঘাসে, সে যেন এখনই চলে আসে। এসব পথ আমার নয়, আমি নতুন পথ খুলে দিতে চেয়েছিলাম। যেমন একটা কাঠবেড়ালি আমার জন্য একটা বাদাম নিয়ে ছুটে আসছে, অথবা সাদা পায়রার ডানা ঝাপটানোর মতো মেয়েটির গলার স্বর। কবিতা ইমেজিস্ট আন্দোলনের একজন পুরোধা এজরা পাউন্ড যেমন ভেবেছিলেন, ডাইরেক্ট ট্রিটমেন্ট অফ দ্য থিং whether সাবজেক্টিভ অর অবজেক্টিভ। ভাস্করের কবিতায় চিত্রকল্পরাও সেই রকম সোজাসুজি আসে, কোনো ভনিতা ছাড়াই, কোনো অলঙ্করণে না সেজেই। শুয়োরের পেছনের মতো জীবন, যেখানে গনগনে একটা লোহার শিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। চেয়ার আসে বারবার তার চিত্রকল্পে। চাকাবিহীন একটা চেয়ারে বসে এক ভদ্রলোক নক্ষত্রে নক্ষত্রে ঘুরে বেড়াচ্ছিলেন, অথবা শুধু একটা খালি চেয়ার আমি রেখে দিয়েছি আমার ফাঁকা ঘরে, হয়তো তিনি এসে বসবেন এই চেয়ারে। জিরাফেরা হানা দেয় তার কবিতায় অনেকবার। যখন অনেক রাতে রক্তমাখা একটা জিরাফ উঠে আসে ভাষা থেকে। এইসব মেটাফরের ব্যাখ্যা করতে যাওয়া সম্ভব নয়। জ্যাক দেরিদা বলেছেন, ইন ল্যাঙ্গুয়েজ there is no non-metaphorical verbal form, no rhetoric degree zero, which may be used for the analysis of metaphor. জাপল শাস্ত্রী তার সাইকোলজি অফ ইমাজিনেশন গ্রন্থে বলছেন, we have seen that the act of imagination is a magical one. ভাস্কর সেইভাবে কিছু ম্যাজিক মুহূর্ত নির্মাণ করেন তার কবিতায়। পিঁপড়েগুলো একদিন বাড়িটা উঠিয়ে নিয়ে যাবে, হে উন্মুখ অচেনা পাখির ঠোঁটে আজকাল ইচ্ছে হয় শুয়ে থাকি। অথবা আমার ভাঙা চশমাগুলো রাত্রিবেলার জলে ভেজা ভৌতিক ঘড়ির শব্দ। কক্তর অর্ফে 10 বছর পরে দ্বিতীয়বার দেখবার পর এই লাইনটা পেয়ে যাচ্ছেন তিনি, ঘড়ির আঘাতে আজ রাত্রিবেলা ঈশ্বরের কাশি ভেসে আসে। নীরবতাকে নগ্ন করে ঝোলের মধ্যে ফেলো, ঝোল যে ঠান্ডা হয়ে এলো দ্রুত। জন্মমিত তারকার বরফিম হাতের কাছে জ্যান্ত এগিয়ে দিচ্ছে আমার কিমা করা মাংস। কল্পনার হিস্ট্রিয়া বইতে শঙ্খ ঘোষের অনুবাদে পিকাসোর ডিজায়ার নাটকটা পড়ি আমরা। জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জলজল করছিল বিশাল আকাশ। জীবনানন্দের এই তীব্র প্রকৃতিও সুররিয়ালিজম চিত্রকল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভাস্করের লাইন, কারুকার্যময় যত শিং আজ তুমুল কাঁপতেন দিকে দিকে। কিংবা মোষ কবিতায়, তোমারই শিংয়ের কাছে গুঁড়ি মেরে বসে থাকি, কখন যে চাঁদ ওঠে কখন যে মেঘ। সালভাদর দালি তার ডায়েরি অফ এ জিনিয়াস বইতে বলছেন, আই হ্যাভ পেইন্টেড নাথিং বাট রাইনোসেরাস হর্নস অল মাই লাইফ। ভাস্কর জানাচ্ছেন, মোষ কবিতাটিতে ছবি আঁকার একটা বিষয় ফুটে উঠেছে। জ্যোৎস্নার এক রাত্রিরে ছাতে দাঁড়িয়ে আমি পুরো কবিতাটিকে প্রায় ভাষা সমেত আকাশ থেকে শূন্যে ঝুলে থাকতে দেখেছিলাম। 1930-এ রবীন্দ্রনাথ একটা মোষের ছবি আঁকছেন, কাগজের ওপর কালিতে, পেছন থেকে আঁকা, তাই ল্যাজ ও পশ্চাৎ দেশ খুব বড় করে দেখা যায়। গঠনগতভাবে প্রকৃতিকে ছুঁয়ে থাকলেও এর প্রবণতা বিমূর্তের দিকে। আমেরিকান কবি রিচার্ড ব্রাথিক, যিনি ভাস্করের প্রায় সমসাময়িক, যখন লিখছেন, I like to think, and sooner the better, of a cybernetic meadow where mammals and computers live together in mutually programming
harmony like pure water touching clear sky. আর ভাস্কর লিখছেন, আর বাংলা কবিতায় টাই শুট পরে করুণভাবে নেমে এসছে টেলিভিশন আর হই হই। নিজের অসুস্থতা আর ভয়কে ভাস্কর কবিতায় নিয়ে আসেন নিজস্ব ভাষায়। সকালে সাদা ট্যাবলেট, দুপুরবেলায় হলুদ, আর রাত্রিবেলায় নীল। জ্যাক প্রেভেরের চিন্ময় গুহর অনুবাদে আমরা একটা কবিতা পড়তে পারি, যেখানে রঙকে একইভাবে কবিতার চিত্রকল্প করে তোলা হয়। তোমার নাম, আকাশের নীল, গাছের সবুজ, রাতের কালো, গোলাপের গোলাপি। বিয়ে হয়েছে? হ্যাঁ। কার সাথে? ডিমের হলুদ। যাও। ভাস্করের জীবনের ভয়গুলো গোইয়ার ব্ল্যাক পেন্টিংয়ের মতো রোজ ঘিরে ধরে থাকে তাকে। শুধু এক বিশাল হাঁ করা ভয় আমাকে গিলতে আসে প্রতিদিন। জীবনানন্দ তো শেষ পর্যন্ত তিমির বিনাশী হতে চেয়েছিলেন। মানুষের মৃত্যু হয়ে গেলে এই অনিমেষ আলোর বলয় মানবীর সময়কে হৃদয়ে সফলতা সত্য হতে বলে জেগে রবে। জয়, আলো, সহিষ্ণুতা, স্থিরতার জয়। ভাস্কর বলছেন, বিষণ্ণতাকে আমি খুব একটা দূরে সরিয়ে রাখতে পারিনি, তবে শুধু বিষণ্ণতা, শহর কেন্দ্রিকতা অথবা মনোহর চাটনি আমার কবিতা নয়। অরুণ মিত্রের মতো তিনিও বিশ্বাস করেন শুধু রাতের শব্দ নয়। বলে ওঠেন, উঠতে হবে, ভাঙা হাড়গুলো জোড়া দিতে দিতে উঠতে হবে এবার। তিনি বুঝতে পারেন আমাদের শতাব্দীটা সারা পৃথিবী জুড়ে শুধু দেশভাগের ইতিহাস। প্রতিজ্ঞা করেন, শেষমেশ গুজরাট যাওয়া যদি নাও হয়, ছোট জাগুলিয়া নোনাচন্দন পুকুরে গিয়ে লিফলেট বিলি করে যাব। তিনি উল্লেখ করেন যে এমার্জেন্সি, অরাজকতা, বিশৃঙ্খলা, আবার উল্টো দিকে বিষণ্ণতা, চাপা আয়রনি প্রতিবাদও এসো সুসংবাদ এসোকে ছুঁয়ে আছে। তিনি মনে করেন রাস্তায় আবারের সিক্রেট থিম হচ্ছে ম্যালনিউট্রিশন। আমার একমাত্র রাগী কবিতার বই বোধহয় এটাই। সোশ্যাল অ্যাগ্রেশন আর সেলফ অ্যাগ্রেশনের কথা বোধহয় এই বইতে খুঁজলে পাওয়া যাবে। তিনি বলেন, স্বীকার করা উচিত যে আমি কোনো রাজনৈতিক কবিতা লিখিনি। তাও কেউ যদি হঠাৎ আমার কোনো কোনো কবিতাকে রাজনৈতিক কবিতা বলেন, আমি বিস্মিত হব না। আমি বিষণ্ণতার ভিতর থেকে আনন্দের দিকে, মরুভূমির ভেতর দিয়ে গাছের দিকে, মৃত্যুর ভেতর দিয়ে জীবনের দিকেই চলেছি। বিশাল কোনো মজাকে আমি বোধহয় ধরতে চেয়েছিলাম আমার কবিতায়, ধরতে চেয়েছিলাম কোনো হাসির শব্দকে। ভাস্কর লিখে রাখলেন, কাল স্বপ্নে দেখলাম ব্যাডমিন্টন খেলছি, কিন্তু ব্যাঙের সাইজের কুমির চারপাশে ঘুরে বেড়াচ্ছিল কেন? সুকুমার রায়ের আবোল তাবোল কি এখানে মডেল হিসেবে কাজ করে যায় তার মনে? নিজেকে নিয়ে নিজেকে ব্যঙ্গ করতেও ছাড়েননি তিনি, যা আধুনিকতার একটা বড় লক্ষণ। আর আমি কবেকার ভূত একটা চিত্রকল্প, প্রতীক আর ধ্বনিঝঙ্কার নিয়ে লড়ে যাচ্ছি। কবি প্রণবেন্দ্র দাশগুপ্ত মনে করিয়ে দিচ্ছেন, বোদলেয়ারের কবিতার সঙ্গে ভাস্করের কবিতার কোনো মিল না থাকলেও এলিয়ট বোদলেয়ার সম্পর্কে যা বলেছেন তা ভাস্কর সম্পর্কেও প্রযোজ্য। He could not escape suffering and could not translate it, so he attracted pain to himself. হয়তো প্রণবেন্দুর নিজের কথাও এটা। শিল্পী এডভার মুঙ্ক বলেন, জীবনের সঙ্গে আমার যে ভীতি ও সংশয়, আমার অসুখ বিসুখ আমার কাছে খুব জরুরি ছিল। দুশ্চিন্তা বা ব্যাধি ছাড়া আমি যেন একটা হাল ছাড়া জাহাজ। ওই ভয়, দোটানা, মানসিক বৈকল্য ছাড়া আমি অচল। ওরা ধ্বংস হয়ে গেলে আমার শিল্পও ধ্বংস হয়ে যেত।
ভাস্কর চক্রবর্তীও হয়তো একই কথা বলেন। সাদা কাগজের একটা পাখি আজ অন্ধ রাত্রিরে ডানা ঝাপটাচ্ছে। নমস্কার। নমস্কার, আমি মৌমিতা ভট্টাচার্য বলছি। প্রতিবিম্ব ভালো বই দশমিক এবং ঋক প্রকাশনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত ভাস্কর স্মরণ সন্ধ্যায় যারা যারা অংশগ্রহণ করলেন তাদের প্রত্যেককে উদ্যোক্তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শ্রীমতী প্রিয়াঙ্গী লাহিড়ী, রিক অমৃত ও দেবাশিস রায়কে। ভাস্কর চক্রবর্তী স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন কবি কুন্তল মুখোপাধ্যায়, তাকে অজস্র অভিনন্দন। এবারের ভাস্কর চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রদান করলেন ডক্টর সঞ্জয় ঘোষ। তার ব্যতিক্রমী ভাষণ আমাদের মুগ্ধ করেছে, তাকেও ধন্যবাদ জানাই। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কবি জয় গোস্বামীকে তার অনবদ্য প্রারম্ভিক ভাষণ ও কবিতা পাঠের জন্য। শ্রীমতী বাসবী চক্রবর্তী যে অনুষ্ঠান সূচি পড়েছিলেন তাতে সম্বিত বসুর কবিতা পাঠের কথা ছিল, অনিবার্য কারণবশত সম্বিতের কবিতা পাঠের ভিডিও আমাদের কাছে এসে পৌঁছয়নি। সেই স্থলে কবিতা পড়েছেন নবীন কবি রিক অমৃত, তাকেও অজস্র ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রী প্রশান্ত মাঝি ও অধ্যাপক বাসবী চক্রবর্তীকে। তাদের আগ্রহ এবং সম্মতিতেই ঋক প্রকাশনী এবারের ভাস্কর চক্রবর্তী স্মরণ সন্ধ্যার অন্যতম উপস্থাপক। লকডাউনের সময়ও অনুষ্ঠানটি আপনাদের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় সেই জন্যই আমরা সম্মিলিতভাবে ডিজিটাল মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নিই। পরিশেষে ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটি দেখলেন এবং অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন, আমাদের সহযোগিতা করলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সকলকে অন্তরের শুভেচ্ছা জানাই। নমস্কার।